বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ৬ জনের মৃত্যুদণ্ড, খালাস ৪, আপিলে যাবে আসামি পক্ষ। বিনা দোষে জেল খাটা জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, দুদককে হাইকোর্টের ভর্ৎসনা। এমসি কলেজের ঘটনায় আরও একজন রিমান্ডে, রাজশাহীতে ধর্ষণের অভিযোগে গির্জার ফাদার গ্রেফতার। ভিসার মেয়াদ বাড়াতে সরকারের সহায়তা চান সৌদি প্রবাসীরা, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা, আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আজারবাইজান আর্মেনিয়ার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯৫, যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার ১০ আসামির বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রিফাতের পরিবার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে ন্যায়বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে মিন্নির বাবা সহ আসামি পক্ষের আইনজীবীরা। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দুপুর ১:১টায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় জামিনে থাকা রিফাতের স্ত্রী মিন্নি এবং কারাগারে থাকা ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে মিন্নি সহ ৬ জনকে মৃত্যুদণ্ড এবং অপর ৪ জনকে খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ৫ জন হলেন মুহাইমিনুল ইসলাম সিফাত, রাকিবুল হাসান রিফাত ফরাজি, রাব্বি আকন, রেজওয়ান আলী খান হৃদয় ও মোহাম্মদ হাসান। মামলায় খালাস পেয়েছে মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম সাইমন, রাফিউল ইসলাম ও পলাতক মোহাম্মদ মুসা। দ্রুত রায় কার্যকরের দাবি জানান রিফাতের পরিবারের সদস্যরা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমি সন্তুষ্ট এবং এই রায় তারা অবশ্যই জেনে শুনে দিয়েছে, তদন্তে যেটা পাইছে সেটাই তারা রায় দিয়েছে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় কেউ অন্যায় করে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে মাস্তানি করে কেউ পার পায় না। রায় প্রত্যাখ্যান করেছেন মিন্নির বাবা। উচ্চ আদালতে আপিল করলে দণ্ডপ্রাপ্তরা খালাস পাবেন বলে মনে করছেন আসামিদের আইনজীবী ও স্বজনরা। আমরা ইনশাআল্লাহ উচ্চ আদালতে যাব, আমরা ট্রাই করব ইনশাআল্লাহ আমার মেয়েকে আমি মুক্ত করব ইনশাআল্লাহ। সে অপরাধী না। রায়ে আমরা সংক্ষিপ্ত, আমরা উচ্চ আদালতে যাব, আপিল করব। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে আহত করে। এরপর অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। ওই দিনই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিফাত। ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ ভাগে বিভক্ত অভিযোগপত্র দেয় পুলিশ। ১ নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ৪৩ কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হলো। সমর ইসলাম, ২১ টেলিভিশন। আসামি না হয়েও ঋণ জালিয়াতির মামলায় জেল খাটা পাটকল শ্রমিক জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১ মাসের মধ্যে ব্র্যাক ব্যাংককে এই অর্থ দিতে হবে। গুরুত্বপূর্ণ মামলায় অনভিজ্ঞ তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করে দুদককে সতর্ক করেছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকেরা আরজু। ফেরত পাবো না, মাননীয় হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। রায়ের পর এভাবেই প্রতিক্রিয়া জানান বিনা কারণে ৩ বছর সাজা খাটা ২৬টি মামলার ভুল আসামি জাহালম। জীবন থেকে চলে গেছে ৩টি বছর, হারিয়েছেন চাকরি, ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবার। সোনালী ব্যাংকের প্রায় ১৮.৫ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয় জাহালমের বিরুদ্ধে।
2016 সালের 6 ফেব্রুয়ারি গ্রেফতার হন পাটকল শ্রমিক জাহালম। গণমাধ্যমে প্রতিবেদন আমলে নিয়ে 1092 দিন কারাভোগের পর হাইকোর্টের নির্দেশে মুক্তি পান তিনি। জাহালমের মুক্তির পর প্রশ্ন ওঠে, বিনা কারণে নির্দোষ ব্যক্তির সাজা খাটার দায় কার? ক্ষতিপূরণ দিতে রুল জারি করে হাইকোর্ট। রুলের শুনানি শেষে বুধবার রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ে ব্র্যাক ব্যাংকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। ব্যাংক কর্তৃপক্ষকে 15 লাখ টাকা যেদিন ওনারা রায় হাতে পাবেন সেদিন থেকে 1 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। জাহালম নামটাই মেনশন করে নাই, এই জন্য সোনালী ব্যাংকে এই মুহূর্তে কম্পেনসেশনের আওতায় আনা হয় নাই। জাহালম কাণ্ডে দুদকের 12 কর্মকর্তাকে অনভিজ্ঞ, অযোগ্য বলে ভৎসনা করেন হাইকোর্ট। আপাতত এই যে 12 জন তদন্তকারী কর্মকর্তা ছিলেন, যাদের তদন্ত ক্ষেত্রে স্পষ্টভাবে তাদের প্রতিবেদনে উঠে এসেছে যে ওনারা অযোগ্যতা, অদক্ষতা, অক্ষমতা এবং অবহেলা করেছেন। ভবিষ্যতে দুর্বল ব্যক্তিদেরকে দিয়ে যেন কোনো ধরনের তদন্ত না করানো হয়। অসৎ উদ্দেশ্য যদি থাকে তাইলে সেকশন 31 অব দি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর যেটা গুড ফেইথের কথা বলা আছে সেই বেনিফিটটা সে পাবে না। ছিল নেগলিজেন্স। সেই নেগলিজেন্সে কি কারণে? অনভিজ্ঞতা, ইনএক্সপেরিয়েন্স। এর আগে হাইকোর্ট দুদকের তদন্ত কর্মকর্তা, মামলার বাদীসহ 4 জনকে তলব করেছিলেন। দুদকের যাদের বিরুদ্ধে পেন্ডিং মামলাগুলো ছিল, প্রশাসনিক যে আদেশগুলো ছিল বা প্রশাসনিক মামলা দায়ের করা হয়েছে, সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে ওনারা নিষ্পত্তি করতে বলেছেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় আসামি মাহফুজ রহমানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কড়া নিরাপত্তায় তাকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে তার 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই মামলায় এখন পর্যন্ত পুলিশ 8 আসামিকে গ্রেপ্তার করেছে। আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আজও দাঁড়াননি। লয়ারদের হিয়ারিং শুনে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বাদী পক্ষে যদি সিলেট জেলা আইনজীবী সমিতির সহিত তাদের আইনি সহযোগিতার জন্য আমাদের কাছে তারা আবেদন করে, সমস্ত আইনজীবী বাদী পক্ষে আইনি সহায়তা দিতে প্রস্তুত রয়েছি। কোনো আইনজীবী আমাদের এই আসামির পক্ষে আজকে আদালতে দাঁড়ায় নাই। রাজশাহীর তানোরে আদিবাসী ছাত্রীকে 3 দিন ধরে গির্জায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে ফাদার প্রদীপ গ্রেগরির বিরুদ্ধে। এই ঘটনায় মামলা হলে নিখোঁজের 3 দিন পর গির্জা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ফাদার প্রদীপ গ্রেগরিকে রাজশাহীর ধর্মপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়। স্বজনরা জানায়, শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না 7ম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে। পরে তাকে গির্জার ফাদার প্রদীপ গ্রেগরির কক্ষ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি জানাজানি হলে সালিশি বৈঠকে তরুণীর সব খরচ বহনের আশ্বাস দেওয়া হয়। অপরদিকে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। টাকা পয়সা দিলেও এই জিনিসটা মিটবে না। লেখালেখি হওয়ার কথা, কাগজপত্র দেওয়ার কথা, কই এখন পর্যন্ত কাগজপত্র কিছু পাইনি। যদি ভুল থেকে থাকে চার্চার পক্ষে আমরা দেখব। মহামারীর সময়ে বেড়েছে বাল্যবিবাহ এবং কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ। গেল আগস্ট মাসে 72টি ধর্ষণের ঘটনায় 49টি কন্যা শিশু। এ তথ্য বাংলাদেশ মহিলা পরিষদের। নারী নেত্রীরা বলছেন, নারীর অগ্রযাত্রায় অনেক সফলতা যুক্ত হলেও কন্যা শিশুর চলার পথ এখনো মসৃণ নয়। এ অবস্থায় শিক্ষা, পুষ্টি থেকে শুরু করে সম্পদের অধিকার ও নেতৃত্ব বিকাশে সুযোগ তৈরি করে দিতে অচলায়তন ভাঙার আহ্বান তাদের। স্মৃতি রাষ্ট্রের স্লোগান ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু বাস্তবতা কি? একটি কন্যা শিশু কি সমান সুযোগ, সমান অধিকার নিয়ে বেড়ে উঠতে পারছে? পারিপার্শ্বিক নানা ঘটনা জন্ম দেয় নানা প্রশ্নের। বাধা, ধর্ষণ, বাল্যবিবাহ, নির্যাতনের শিকার নারীরা। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, গেল আগস্টে 72 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে 49টি শিশু। 32টি গণধর্ষণের ঘটনায় শিশু 14টি। বাল্যবিবাহ কিন্তু অনেক বেড়ে গেছে। বাল্যবিবাহ বেড়ে যাওয়ার কারণ হলো তাদের স্কুলে যাওয়া বন্ধ। শহরে এবং গ্রামে কিন্তু কত লোকের ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। সেই কারণে এবং অনেক প্রবাসী শ্রমিকরা দেশে ফিরে এসছে এবং এই সমস্ত কারণগুলোতে মেয়েদের কিন্তু বিয়ে
হয়ে যাচ্ছে। নারী নেত্রীরা বলছেন অচলায়তন ভেঙে নিজেকে রক্ষার শিক্ষা পরিবারকেই দিতে হবে। নারী তার যোগ্যতায় শিক্ষায় নিজেকে আজকে যেই জায়গায় নিয়ে গেছে সেটা কিন্তু কেউ তাকে দেয় নাই, তার নিজের চেষ্টায়। সেটাকে ধরে রাখার জন্য পারিপার্শ্বিক যেই সাপোর্টটা দরকার সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ। বয়ঃসন্ধিকালীন যে তার মধ্যে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটার থেকে সে কিভাবে বাইরের থেকে সে তাকে নিজেকে রক্ষা করবে এবং স্কুলেও পাঠ্যক্রমের মধ্যেও সেখানে তাকে কিন্তু সেই জিনিসগুলো দিতে হবে। এখনো বদলায়নি পুরনো ধ্যান ধারণা, তাই তো কন্যা শিশুর প্রতি অবহেলা জন্ম থেকেই। পুষ্টি, শিক্ষা, চলাচলের স্বাধীনতা সবখানেই বাধা। কন্যা শিশুকে আসলে আমরা যেভাবে মানুষ করতে চাই, যেভাবে দেখতে চাই, যেভাবে একটা সম্পদে পরিণত করতে চাই, যে সম্পদ একটা পরিবারের জন্য সম্পদ হবে, সমাজের জন্য সম্পদ হবে, রাষ্ট্রের জন্য সম্পদ হবে, সেটার ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত অনেক ধরনের বাধা কিন্তু এখনো বিরাজ করছে। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় নির্দিষ্ট গণ্ডির ভেতরে না রেখে কন্যা শিশুর অধিকার নিশ্চিতের আহ্বান নারী নেত্রীদের। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে আবারও সৌদি আরব পাঠাতে সরকারের সহায়তা চাইছেন প্রবাসীরা। এদিকে ভিসার মেয়াদ শেষ জেনেও বুধবার টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে জড়ো হয় প্রবাসীরা। অনিশ্চয়তায় থাকা প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, কফিলের মাধ্যমে আকামার মেয়াদ যারা বাড়াতে পারেনি শুধু তারাই সৌদি আরব যেতে পারবে না। জসিম জুয়েলের রিপোর্ট। 30 সেপ্টেম্বর শেষ বেশিরভাগ সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ, তারপরও সৌদি এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের ভিড়। ভিসার মেয়াদ শেষ হওয়ায় মিলবে না টিকিট, এ তথ্য জানার পরও চোখে মুখে অনিশ্চয়তা নিয়ে সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষা। কিভাবে আবার সৌদি আরব যাবেন জানা নেই, তাকিয়ে আছেন সরকারের দিকে। প্রধানমন্ত্রীকে অনুরোধ, প্রধানমন্ত্রী আমগরে 30 তারিখের পরে আমগো ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়ে আমগরে নিতে পারে। ওটু ভিসার মেয়াদ বাড়ায় দিলে আমরা হয়তো এই সময়ের ভিতরে আমরা সৌদি যাইতে পারবো। 800 দিন ধরে আমরা ঘুরতেছি, হোটেলে থাকতেছি, 700-800 টাকা রুম ভাড়া যাইতেছে, আমরা এখন কি করব? ভিসার মেয়াদ শেষ হওয়া অনেকেই কফিলের মাধ্যমে তাদের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন, এখন টিকিটের অপেক্ষা। আকামার মেয়াদ বাড়ানো আছে, আমার সবকিছু রেডি আছে, খালি দেখে আমাকে ওকে করে দিয়ে দেবো বাস। যেহেতু আমরা আকামা আছে, ভিসার মেয়াদও আছে, টিকিটটা দিলে আমরা টিকিটটা ওকে করে যাইতে পারি। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 6 রাষ্ট্রদূতের সাথে আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট নিরসনে সৌদি আরবের সঙ্গে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। ধৈর্য ধরলে সবাই সৌদি আরব যেতে পারবে বলেও আশ্বাস দেন তিনি। মন্ত্রী জানান, নতুন করে 25,000 শ্রমিককে ভিসা দেওয়া হয়েছে। সৌদি আরবে ওরা এখন অনেকগুলো ফ্লাইট অপারেট করতেছে। কালকের থেকে ওরা বলল 10-20টা ফ্লাইট ডেইলি যাবে। সৌদিয়া 10 আর বাংলাদেশ বিমান 10টা। কফিল যদি যে চাকরি দিবে সে যদি চাকরি না দেয় তাহলে তো যেতে পারবে। এদিকে দুবাই প্রবাসীদের টিকিট পেতে হয়রানির মুখে পড়তে হচ্ছে। ফিরতে টিকিট কাটা আগেই তারপরও অতিরিক্ত টাকা দাবি করছে এয়ারলাইন্সটি। রিটার্ন টিকিটটা তারা স্যাক্রিফাইস করে 20,000, 25,000, 30,000 এভাবে করে মানুষের সাথে টাকা নিতেছে। তো এখানে রিটার্ন টিকিট ছিল, তো আমার কাছ থেকে তারা 37,000 টাকা নিচ্ছে, এই যে আমার তার ডকুমেন্ট। আমার রিটার্ন টিকিট আমি শো করার সাথে সাথে উনি বলছে যে আমাকে আরও এক্সট্রা টাকা পে করতে হবে। আরব আমিরাত প্রবাসীদের অভিযোগ, অক্টোবর মাসের কোনো টিকিটই দিচ্ছে না এয়ার আরাবিয়া। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা, এ বিষয়ে শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। অনলাইনে জুম মিটিংয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, করোনা সংকটে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীরা যাতে কোনো রকম স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে সামনে রেখে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সংক্রমণ রোধ করে শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য সকলের সহায়তা চান শিক্ষামন্ত্রী। এদিকে এইচএসসি পরীক্ষার বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত বলেও জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় করে ফেলেছে, আমরা পিছিয়ে আছি। আসলে আমাদেরও কাজ চলছে, আমরাও এটি জানিয়ে দেব খুব শিগগিরই। আমাদের কিন্তু ঠিক করাই আছে যে আমাদের খুললে কি করতে হবে এবং যখন খুলবো তখন কি করতে হবে, এবং সরকারেরও কিন্তু এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা আছে।
এসএমইর সংজ্ঞায়ন জটিলতায় প্রণোদনা প্যাকেজের সুবিধা বঞ্চিত হচ্ছে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। সেই সাথে যোগ হয়েছে ব্যাংকের জামানত ও নানা ধরনের নথি চাওয়ার জটিলতা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে করোনা সংকট ও প্রণোদনার প্রভাব নিয়ে অনলাইন আলোচনায় উঠে আসে নানা সংকটের কথা। প্রণোদনাকে জামানতবিহীন করতে অবিলম্বে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনারও তাগিদ দেওয়া হয় আলোচনা সভা থেকে। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকটে দেশের অর্থনীতিকে সচল রাখতে ছোট বড় মাঝারি সব খাতের জন্য ১ লাখ কোটি টাকার ১৯টি প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার। দেশের শিল্প ও সেবা খাতের বড় উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৩০,০০০ কোটি টাকা প্রণোদনার বেশিরভাগই বিতরণ হয়েছে। তবে করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও নানা জটিলতায় ছোট ছোট উদ্যোক্তাদের অনেকেই প্রণোদনা প্যাকেজের সুবিধা পাচ্ছেন না। বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড বলছে দেশের ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তাদের সংখ্যা ৭৭ লাখের বেশি। জিডিপিতে তাদের অবদান ২৫% আর কর্মসংস্থানে ৮০%। এ খাতের জন্য ঘোষিত ২০,০০০ কোটি টাকা প্রণোদনা প্যাকেজের মধ্যে এখনো পর্যন্ত বিতরণ মাত্র ২০%। ৮০% উদ্যোক্তা বলছেন যে এই লেংদি প্রসেসের জন্য কিন্তু তারা এই ফ্যাসিলিটিগুলি গ্রহণ করতে পারছেন না। যদি মর্টগেজ নিয়ে আসেন বা ডিপোজিট রাখেন এককালীন, তাহলে সেটার এগেইনস্টে সেটা 30% যেটা সেটা তখন তোলা যায়। আমি যখন মাইক্রো কটেজের কথা বলছি আর স্মলের কথা বলছি, আমি মিডিয়ামকে এখানে নিয়ে আসছি। প্রণোদনা সুবিধা ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে পৌঁছাতে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে মানছেন ব্যাংকাররাও। প্যাকেজটা যেহেতু একটা নতুন ফ্যাসিলিটি এবং এইটা আমাদের ব্যাংকারদের বুঝতে সময় লাগছে, এরপরে এটাকে কাস্টমার লেভেলও আন্ডারস্ট্যান্ডিং এ কিছু সমস্যা ছিল। দ্রুত সময়ের মধ্যে ছোট ও মাঝারি খাতের উদ্যোক্তাদের প্রণোদনা সুবিধায় আনতে একগুচ্ছ সুপারিশ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশ ব্যাংকের একটা লিখিত নির্দেশনা যেতে হবে যে কোল্যাট্রাল লাগবে না এমএসএমই লেন্ডিং এর জন্য। বিশ্বের অন্যান্য জায়গায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে সোজা সাপটা ভাবে আর্থিক সমর্থন দেওয়া হয়েছে, অর্থাৎ ভর্তুকি দেওয়া হয়েছে। আজকে ভর্তুকির কথাটা কিন্তু বড়ভাবে ওঠেনি, কিন্তু এই ভর্তুকিটা তাদের ন্যায্য পাওনা ছিল। প্রণোদনার সুবিধা ক্ষুদ্র ব্যবসা ও ছোট উদ্যোক্তাদের মাঝে সঠিকভাবে বিতরণে প্রয়োজনে এ সংক্রান্ত নীতিমালা পর্যালোচনার কথা বলেন শিল্পমন্ত্রী। আমার কনস্টিটিউন্সি পর্যায়ে দেখি, মন্ত্রণালয় পর্যায়ে গেছি, এটা জাতীয় পর্যায়ের সমস্যাগুলি একই প্রায়, এবং এগুলিকে সমাধানের পক্ষে আমাদেরকে একটা পলিসি, একেবারে কংক্রিট পলিসি করতে হবে। এসএমই খাতের জন্য ব্যাংকগুলোর ঋণ বিতরণ নীতিমালা আরও সহজ করার আহ্বান জানান মন্ত্রী। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকা ১৮ উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ ১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। ভিডিও কনফারেন্সে দলের মনোনয়ন বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন এখন রাজপথে নয়, পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ। মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ১৮ আসনে মোহাম্মদ হাবিব হাসান এবং সিরাজগঞ্জ ১ আসনে তানভীর শাকিল জয়কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলো। কোভিড-19 দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ৫,২৫১। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে ২০৭তম দিনে দেশে ১০৮টি ল্যাবে ১৩,৪০৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১,৪৩৬ জন। শনাক্তের সংখ্যা বেড়ে ৩,৬৩,৪৭৯। নতুন ১,৭৮৯ জন সহ সুস্থ হয়েছে ২,৭৫,৪৮৭ জন। মোট মৃত্যুর ৭৭.৩৮% পুরুষ এবং 22.62% নারী। বিকাশ হ্যাকিং চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানী ও ফরিদপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের অভিযানে গ্রেফতার হ্যাকার চক্রের কাছ থেকে 2টি আইফোন সহ 10 মোবাইল ফোন সেট, 37টি সিম ও 1টি প্রাইভেট কার উদ্ধার হয়। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় মামলা করেছে পুলিশ। মামলায় আসামিদের পেশা হিসেবে প্রতারণার কথা উল্লেখ করা হয়েছে। অধিবেশনে সংসদ নেতার ব্যাপক উপস্থিতি থাকলেও একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারেনি, এমন মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অনলাইনে এই সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আইন ও বাজেট প্রণয়নের আলোচনায় সংসদ সদস্যদের আগ্রহ ছিল কম। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এ সময়ে একাদশ জাতীয় সংসদের প্রথম থেকে পঞ্চম অধিবেশনের সার্বিক বিষয় কেমন ছিল? সংসদ সদস্যদের অংশগ্রহণে আইন প্রণয়ন বা বিল পাশে কতটা মুখর ছিল সংসদের কার্যদিবসগুলো? উন্নয়ন করতে পারছি কি পারছি না।
এ সকল বিষয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা পার্লামেন্ট ওয়াচ অনলাইনে এ সংক্রান্ত গবেষণা তুলে ধরে টিআইবি বলছে, নির্বাচনকালীন মহাজোটের একটি দল প্রধান বিরোধী দল হওয়ায় সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠায় তাদের ভূমিকার ঘাটতি লক্ষ্য করা গেছে। আইন প্রণয়নের আলোচনায় অনাগ্রহ ছিল সংসদ সদস্যদের। সকল স্তরে কার্যকর স্বচ্ছ জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে কোনো ভূমিকা বা কোনো অংশগ্রহণ, কোনো আলোচনা আমরা দেখতে পাইনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একাদশ জাতীয় সংসদের প্রতি কার্যদিবসে সংসদ নেতা বেশি উপস্থিত থাকলেও প্রতিদিনই গড়ে ১৯ মিনিট করে কোরাম সংকট ছিল। এর জন্য এক বছরে ব্যয় হয়েছে প্রায় ২২,৬৩,৬২৭ টাকা। সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশ এবং শৃঙ্খলা রক্ষায় অসংসদীয় ভাষার ব্যবহার বন্ধে স্পিকারের জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছে টিআইবি। ৫টি অধিবেশনের প্রত্যাশিত পর্যায়ে কার্যকর ছিল না, অনেকটাই আনুষ্ঠানিকতা সংসদ হিসেবে আমরা এই মেয়াদে আমরা দেখতে পেয়েছি। বাস্তবিক অর্থে অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, তা যখনই হোক না কেন। এবং সেটি নিশ্চিত করা না গেলে আমাদের জাতীয় সংসদ সত্যিকার অর্থে তার ভূমিকা পালন করতে পারবে না। আগামীতে জাতীয় সংসদ কার্যক্রমের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে অগ্রগতির তাগিদও দেয় টিআইবি। যে রাজনৈতিক সংস্কার, সেটি অপরিহার্য। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নগর বর্জ্য অপসারণে ১২টি সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে ২০টি রোড সুইপার মেশিন। একটি মেশিন দিনে ৩০ কিলোমিটার রাস্তা পরিষ্কার করতে পারবে। সিটি মেয়ররা বলছেন, নতুন এই যন্ত্রের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার আরও উন্নতি হবে। মাহমুদ হাসানের রিপোর্ট। দেশের ১২টি সিটি কর্পোরেশনে যন্ত্রপাতি সম্ভারে যুক্ত হয়েছে ২০টি রোড সুইপার মেশিন। যন্ত্রটি চালু করলেই সড়কের ধুলোবালি, বর্জ্য পাইপ দিয়ে শুষে নেয়। এতে যুক্ত রয়েছে পানির ট্যাঙ্ক। প্রয়োজনে ট্যাঙ্ক থেকে পৃথক পাইপের মাধ্যমে পানি ছিটিয়েও সড়ক পরিষ্কার করা যাবে। ঢাকার ২ সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে ৩টি করে সুইপার মেশিন। নারায়ণগঞ্জ, গাজীপুর পেয়েছে 2টো করে। বাকি সিটি কর্পোরেশনগুলোকে 1টি করে মেশিন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সিটি মেয়ররা বলেছেন, যন্ত্র বর্জ্য ব্যবস্থাপনাকে গতিশীল করবে। যেসব জায়গাতে আমাদের গাড়ি খুব স্পিডে চলে, এইসব জায়গাগুলোতে আমরা যত দ্রুত সম্ভব আমরা রোড সুইপারগুলোকে দিতে চাই। বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক পর্যায়ে নিয়ে যাচ্ছি, যাতে করে একটি উন্নত শহরের মতোই আমাদের শহরটা প্রস্ফুটিত হতে পারে। মেয়রদের ক্ষমতা জনগণের কল্যাণে ব্যবহার করতে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। গাফিলতি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। রাস্তা কাটবেন, কতটুকু কাটবেন আজকে, যেটুকু আজকের ভিতরে এটাকে আবার ভরাট করতে পারবেন। অর্থাৎ ডিস্ট্যান্সিংয়ের জন্য আপনি এটাকে করছেন, ডিস্ট্যান্সিং করবেন না, ফেলে চলে যাবেন, সমস্ত রাস্তা কাটবেন, এই প্রক্রিয়া চলবে না। ইটালি থেকে আনা মেশিনগুলো জাপানি প্রযুক্তিতে তৈরি। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি। সেই সাথে তীব্র হয়েছে তিস্তা, যমুনা ও পদ্মার ভাঙন। কুড়িগ্রামে 3 দিনে 2 শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে আমন সহ ফসলের ক্ষেতের। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। টাঙ্গাইলে যমুনা নদীর পানি কমতে শুরু করায় তীব্র হয়েছে ভাঙন। বেশি ভাঙছে সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, হুগলা ও কালিহাতীর বেশ কয়েকটি গ্রাম। গত এক সপ্তাহে প্রায় শতাধিক ঘরবাড়ি, স্কুল সহ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের কোনো বাদ দেয় নাই, সমস্ত পানি নদী পশ্চিমে দিকে আইছে, ওমরা চর ভরে আমাদের গ্রামটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। একটু বাদের চেষ্টা করলে আমরা তাতে খুশি। আমরা খাদ্যও চাই না, কোন টাকা পয়সা আমরা চাই না। পদ্মার পানি বেড়ে রাজবাড়ি, গোদারবাজার এলাকায় ভাঙন শুরু হয়েছে। ঝুঁকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ, বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে গাইবান্ধার তিস্তা, যমুনা, ঘাঘট সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার পলাশবাড়ির ট্যাংরাদহে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৮০ ফুট অংশ ধসে গেছে। প্লাবিত হয়েছে শহর সহ ২১টি গ্রাম। পানিবন্দী প্রায় ১০,০০০ মানুষ। ভাঙ্গা যাওয়ার পরে আমাদের আমন ধান, অন্য অভিশস্যে আরো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ১৬ আনার মধ্যে
4 ভাগে 3 ভাগই চলে গেল। কুড়িগ্রামে বেড়েছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি, প্লাবিত হয়েছে 1.5 শতাধিক চর ও নিচু এলাকা। তিস্তা ও ধরলার ভাঙন তীব্র হয়েছে। গত 3 দিনে ভাঙনের শিকার 2 শতাধিক পরিবার। এই আশ্রয় আমরা এখন খুঁজে পাচ্ছি না, এখন কোন জায়গায় আশ্রয় নেব? বৃষ্টির জন্য বাড়িতে বাড়া যায় না। বন্যার পানি এবার হু হু করে বাড়ছে, মনে করেন একাচ্ছি, মনে করেন যে বন্যা হয়ে গেল। এই বন্যা হওয়ার কারণে মনে করেন যে আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেল। নেত্রকোনায় গেল 13 দিন ধরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়ে জেলার 10টি উপজেলার অধিকাংশ ফসলি জমি ডুবে গেছে। প্রায় 21,000 হেক্টর জমির রোপা আমনের ক্ষতি হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল চুক্তি সম্পন্ন হয়েছে। এটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সচিবালয়ে চুক্তি স্বাক্ষরের পর প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের এভিয়েশন শিল্পের নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। সরাসরি উড়োজাহাজে যোগাযোগ দুই দেশের ব্যবসা বাণিজ্য সহ সহযোগিতার সকল ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরও জানান, এই চুক্তি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বের দৃঢ়তার নিদর্শন। 2013 সালে দুই দেশের মধ্যে অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে এ চুক্তি স্বাক্ষর করা হয়। যুক্তরাষ্ট্র দুই দেশেই তারা বিমান চলাচল করার অধিকার রাখবে। আমাদের প্রত্যাশা থাকবে যত দ্রুত এই ফ্লাইট অপারেট করা। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা কানাডার সাথে কথা বলেছি, তাদের সাথে আমরা সম্ভবত এই আগামী মাসেই আমরা চেষ্টা করব কানাডার টরন্টোর সাথে ঢাকা সরাসরি ফ্লাইট অপারেট করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোতে চাকুরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারীকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমিনুল ইসলাম লালুকে সিআইডির ঢাকা মেট্রো 2 এর একটি দল গ্রেফতার করে। সংস্থাটির কর্মকর্তারা জানান, প্রতারিত হচ্ছেন এমনটা আঁচ করে ভুক্তভোগীরা সহায়তা চাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজ জব্দ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশে ৭৪,০০০ বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আমন্ত্রণে এই কর্মসূচিতে যোগ দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের গতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিধি অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিত শেয়ারের ন্যূনতম সীমা না থাকলে পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। ২৭ অক্টোবরের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৩০% শেয়ার ধারণ করতে হবে বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। মেহেদী হাসানের রিপোর্ট। ২০১০ সালে পুঁজিবাজারে ধস নামার আগে অনেক কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা তাদের হাতে থাকা বেশিরভাগ শেয়ার বিক্রি করে দেন। এমন পরিস্থিতিতে ২০১১ সালে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ন্যূনতম ২% এবং উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারণের বাধ্যবাধকতা আরোপ করে। এই বিধি এতকাল ছিল অনেকটা কাগজে কলমে। তবে গত ২০ সেপ্টেম্বর এককভাবে ২% শেয়ার ধারণে ব্যর্থ ৯ কোম্পানির ১৭ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে সম্প্রতি পুনর্গঠিত কমিশন। তবে এখনও পর্যন্ত ৪১ কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারণ করছেন না। এর মধ্যে রয়েছে অনেক ভালো প্রতিষ্ঠানও, যাদের অনেকেরই বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার সামর্থ্য রয়েছে। বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হলেই কঠোর ব্যবস্থা বলে জানিয়েছে বিএসইসি। ৩০%-এর ক্ষেত্রেও এই অংশটা থাকতে হবে। যদি তাদের ক্ষেত্রে সেটা না হয়, সেক্ষেত্রেও আমরা চিন্তা করব যে কীভাবে তাকে সহায়তা করা যেতে পারে। কিছু সময় দুই ক্ষেত্রে হয়তো আমরা চিন্তা ভাবনা করছি, হয়তো 15 দিন বা 3 সপ্তাহ এরকম একটা সময় আমরা দিতে পারি, কিন্তু তারপরে তো আমরা আমাদের মতো করে সাজানোর চেষ্টা করব। সম্মিলিতভাবে ৩০% শেয়ার ধারণে ৬০ কার্যদিবস সময় বেঁধে দিয়ে গত ২৯ জুলাই ৪৪ কোম্পানিকে চিঠি দেয় বিএসইসি। সময়সীমা শেষ হবে আগামী ২৭ অক্টোবর। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।
চলমান করোনা চিকিৎসা এবং ভবিষ্যতের প্রস্তুতিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা শিশু হাসপাতালে 14টি হাই ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর এবং বারডেমের BIHS জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করেছে বিকাশ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন, ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং পরিচালক অধ্যাপক ডাক্তার সৈয়দ শাফি আহমেদ প্রতিষ্ঠানটির পক্ষে ভেন্টিলেটর গ্রহণ করেন। ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার AK আজাদ খান বিকাশের সহায়তায় ডায়াবেটিক হাসপাতালে নির্মিত অক্সিজেন প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ পর্যায়ে খেলার খবর। ঢাকায় শুরু হয়েছে 7ম জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপ। পল্টনের আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এবছর অংশ নিচ্ছে দেশের 8টি দল। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ 11 পয়েন্টের ব্যবধানে হারিয়েছে DCC ক্লাবকে। এছাড়া বাংলাদেশ আনসার ক্লাব SSC ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে। স্যান্ড অ্যাঞ্জেল ক্লাবকে সাভার কমিউনিটি স্পোর্টস ক্লাব হারিয়েছে 6-2 পয়েন্টে। 3 দিনের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে শুক্রবার। বেসবলকে জনপ্রিয় করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড, খালাস 4, আপিলে যাবে আসামি পক্ষ। বিনা দোষে জেল খাটা জাহালমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, দুদককে হাইকোর্টের ভর্ৎসনা। MC কলেজের ঘটনায় আরও একজন রিমান্ডে, রাজশাহীতে ধর্ষণের অভিযোগে গির্জার ফাদার গ্রেফতার। ভিসার মেয়াদ বাড়াতে সরকারের সহায়তা চান সৌদি প্রবাসীরা, আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা, আগামী সপ্তাহে HSC পরীক্ষার সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।